বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বর্ষের সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তোমরা এই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে আশা করি তোমাদের প্রয়োজন, শিক্ষার জন্য যেটুকু প্রয়োজন সে অন্তত কিছু অংশ হলেও সে প্রয়োজনটুকু মিট আপ করতে পারবে এবং নিজেরা বাড়িতে বসে এই বিষয়ে পড়াশোনা করলে আশা করি তোমরা উপকৃত হবে। যাই হোক, তোমাদের স্বাগত জানাচ্ছি আবারও ইন্টারন্যাশনাল ট্রেডে। আমরা আজকে লেকচার 4 ইকোনমিক অফ দি ফরেন এক্সচেঞ্জ এই বিষয়ে আলোচনা হবে। আমি প্রফেসর মোহাম্মদ রেজওয়ানুর রহমান, অধ্যাপক ব্যবস্থাপনা, কারমাইকেল কলেজ, রংপুর। তোমাদের এই কোর্সটি আমি আলোচনা করছি। আমরা এই কোর্স থেকে চতুর্থ অধ্যায়ের এই কোর্স থেকে আমরা বৈদেশিক বিনিময় অর্থনীতি, এখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব। বৈদেশিক বিনিময় বলতে কি বুঝি আমরা সে বিষয়ে আলোচনা করব। বাণিজ্যের ভারসাম্য বলতে কি বোঝায় সে বিষয়ে আমরা আলোচনা করব। বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য সেটাও আলোচনা হবে। অনুকূল বাণিজ্যের হার কি সবসময় লাভজনক কিনা এই বিষয়টা আলোচনা হবে এবং বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যের ঘাটতির কারণ এবং প্রতিকার এই বিষয় নিয়ে আমরা কথা বলব। তো ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আইএফআইসির পূর্ণরূপ কি? আইএফআইসির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সিস্টেম। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সিস্টেম। ব্রেটন উডস প্রথম সম্মেলনে কয়টি দেশ অংশগ্রহণ করে? এর উত্তরে আমরা বলবো মোট 44টি দেশ অংশগ্রহণ করে। আইএমএফ এর পূর্ণরূপ কি? আইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ডাব্লিউবি এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ব্যাংক। ডাব্লিউবি এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে গঠিত হয়? আন্তর্জাতিক মুদ্রা তহবিল 1945 সালে গঠিত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল 1945 সালে গঠিত হয়। বাণিজ্যিক ভারসাম্যের সূত্রটা যদি লিখতে বলে তোমরা এভাবে লিখবা, বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এম। বি ইজ ইকুয়াল টু ব্যালেন্স অফ ট্রেড, এক্স হচ্ছে ইনকাম ফ্রম এক্সপোর্ট, এম হলো এক্সপেন্সেস ফর ইম্পোর্ট। আমরা বি বাণিজ্য ভারসাম্য সূত্রটি বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এম। বি হলো ব্যালেন্স অফ ট্রেড, এক্স ইনকাম ফ্রম এক্সপোর্ট, এম হচ্ছে এক্সপেন্সেস ফ্রম ইম্পোর্ট। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা নেক্সট ক্লাসের দিকে যাব। এই ক্লাসের প্রথম অধ্যায় হচ্ছে বৈদেশিক বিনিময় বলতে কি বোঝায়। যখন দুটা দেশের মধ্যে পণ্য বা সেবা সময়ের দৃশ্যমান পণ্য বা সেবা সময়ের আমদানি এবং রপ্তানি হয়, তখন উভয় দেশকে তাদের নিজস্ব মুদ্রায় পণ্যের মূল্য পরিশোধ করতে পারে না। কি করতে হয়? তখন ওই মুদ্রাকে অন্য দেশের মুদ্রায়, সেই দেশের মুদ্রায় অথবা সারা বিশ্বে প্রচলিত যে মুদ্রা আছে সেই মুদ্রায় কনভার্ট করে নিতে হয়, রূপান্তর করে নিতে হয়। এই যখন এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় রূপান্তর করা হয় তখনই তাকে বৈদেশিক বিনিময় বলে। অর্থাৎ আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে দেনা পাওনা মেটানো এবং বিদেশি ঋণ বা অন্যান্য বিদেশি ঋণ পরিশোধের জন্য বা সুদ পরিশোধের জন্য, এই দেনা পাওনা মেটানোর জন্য যখন আমরা এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করে নিই তখন বলা হয় বৈদেশিক বিনিময়। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানি এবং বৈদেশিক দেনা পাওনা পরিশোধের নিমিত্তে কিন্তু বৈদেশিক বিনিময়ের প্রয়োজন হয়। এইচি ইভিট অর্থনীতিবিদ তিনি বলেন, বৈদেশিক বিনিময় অর্থনীতির ওই শাখা যা কোনো দেশের মুদ্রার অধিকার
অন্য দেশের মুদ্রায় রূপান্তর করে। বৈদেশিক মুদ্রা, তিনি বলছেন যে বৈদেশিক মুদ্রা অর্থনীতির ওই শাখা যা কোনো দেশের মুদ্রার অধিকার অন্য দেশের মুদ্রায় রূপান্তর করে। মোট কথা, এক দেশের মুদ্রা সাথে যখন আরেক দেশের মুদ্রার যে বিনিময় হয় আমরা তাকে বৈদেশিক মুদ্রা বলি। আমাদের দেশের সাথে যদি আমেরিকার মুদ্রার, যুক্তরাষ্ট্রের মুদ্রার বিনিময় হয় তাহলে বাংলাদেশের 80 টাকার সমান, ধরে নাও বাংলাদেশের 80 টাকার সমান আমরা $1 পাবো। অর্থাৎ এখানে বৈদেশিক বিনিময় হবে, আমরা 80 টাকায় যে পণ্য বাংলাদেশে কিনতে পারবো আমেরিকাতে $1 দিয়ে আমরা সেই পণ্যটা কিনতে পারবো, অথবা বাংলাদেশের ওই 80 টাকা মূল্যের পণ্য আমরা $1 কিনতে পারবো। তাহলে আমরা বৈদেশিক বিনিময় বলতে বুঝলাম যখন কোনো দেশের মুদ্রাকে অপর দেশের মুদ্রায় রূপান্তর করা হয়, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্য অথবা বৈদেশিক দেনা পাওনা পরিশোধের নিমিত্তে যখন এক দেশের মুদ্রাকে অপর দেশের মুদ্রায় রূপান্তর করা হয় তখন তাকে বৈদেশিক বিনিময় বলে। যাই বন্ধুরা, আমরা সামনে যাই। বাণিজ্যের ভারসাম্য বলতে কি বুঝি? ভারসাম্য বলতে স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে। আমরা দাড়ি পাল্লা দিয়ে যেমন ওজন করি, যে একশের পাল্লার পাথর উঠাই দিলাম 1 কেজি আর বেগুন উঠাই দিলাম 1 কেজি, 1 কেজি বেগুন এবং 1 কেজি পাথর এর সমানটা, দাড়ি পাল্লাটা সমান সমান হতে হবে, এটি হলো ভারসাম্য অবস্থা। সুতরাং একটি দেশের নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী রপ্তানি করে, দৃশ্যমান পণ্য সামগ্রী রপ্তানি করে যে মোট বৈদেশিক মুদ্রা বা মোট মূল্য প্রাপ্ত হয়, এবং দেশটি যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি করে তার জন্য দেয় মোট মূল্যের পার্থক্য বাণিজ্য ভারসাম্য। অর্থাৎ একটি দেশ যে পরিমাণ একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 1 বছরে যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, আবার ওই দেশটি ওই সময়ের মধ্যে যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি করে আমদানি মূল্য পরিশোধের জন্য যে অর্থ প্রদান করতে হয়, এই রপ্তানির প্রাপ্ত মোট মূল্য এবং আমদানির জন্য প্রদেয় মোট মূল্যের পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য বলে। এই ক্ষেত্রে যখন আমদানির ক্ষেত্রে যদি আমরা বৈদেশিক রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা যদি বেশি আয় করি এবং আমদানির জন্য যদি আমাদের কম মূল্য দিতে হয় তাহলে আমাদের বাণিজ্য ভারসাম্য অনুকূলে যায়। আবার যদি আমদানির মূল্য বেশি পরিশোধ করতে হয়, রপ্তানি থেকে আমাদের কম আয় হয়, তাহলে বাণিজ্য ভারসাম্য প্রতিকূলে যায়। সুতরাং আমরা এখানে শুধু দৃশ্যমান বস্তু সামগ্রী বাণিজ্য ভারসাম্যের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে দৃশ্যমান পণ্য সামগ্রী যা তা আমদানি রপ্তানি বোঝাবে। এই দৃশ্যমান পণ্য বলতে আমরা পাট, চা, তুলা, জ্বালানি তেল, কলকবজাত তৈরি পোশাক, মাছ, মাংস ইত্যাদি আমরা বুঝে থাকতে পারি। সুতরাং একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 1 বছরে একটা দেশ যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা বা যে মোট মূল্য পায়, এবং ওই দেশটি ওই সময়ের মধ্যে যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি করে তার জন্য তাদেরকে দেয় মোট যে পরিমাণ অর্থ প্রদান করতে হয়, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, আমরা এই পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য বলি। অর্থাৎ দৃশ্যমান রপ্তানির মোট মূল্য এবং দৃশ্যমান আমদানির মোট মূল্যের পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য বলি। মূল কথা হচ্ছে দৃশ্যমান রপ্তানির মোট মূল্য এবং দৃশ্যমান আমদানির মোট মূল্যের পার্থক্যকে আমরা বাণিজ্য ভারসাম্য বলি। দৃশ্যমান বস্তু যেমন গম, তুলা, কাঁচামাল, কলকবজাত জ্বালানি ইত্যাদি এই জাতীয় পণ্য আমদানির মোট মূল্য, এবং দৃশ্যমান বস্তু যেমন তৈরি পোশাক, চা, মাছ, চামড়া, পাট ইত্যাদি রপ্তানি ইত্যাদি পণ্য সামগ্রী রপ্তানির মূল্যের হিসাবে পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য। বাণিজ্য ভারসাম্যের সূত্রটি আমরা আগে আলোচনা করেছি, তারপরেও আমরা এখানে বাণিজ্য ভারসাম্য সূত্রটি বলতেছি বি ইকুয়াল টু এক্স মাইনাস এম। বি হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, এক্স হচ্ছে ইনকাম ফ্রম এক্সপোর্ট এবং এম হচ্ছে এক্সপেন্সেস ফর ইম্পোর্ট। আমরা নেক্সটে যাব। অনুকূল বাণিজ্য হার কি সবসময় লাভজনক হয়? বাণিজ্যের অনুকূল হার অর্থাৎ আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যখন আমরা দেখি যে আমাদের আমদানির চাইতে রপ্তানির পরিমাণ কম, তখন আমাদের বাণিজ্য হার প্রতিকূল হয়। আবার যখন আমাদের দেখা যায় যে রপ্তানি আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং রপ্তানি থেকে আমরা অধিক পরিমাণ
বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, তখন আমাদের এবং আমদানির জন্য ব্যয় অর্থ বিদেশে কম পরিশোধ করতে হচ্ছে, সুতরাং তখন আমাদের বাণিজ্যের হার প্রতিকূল হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনুকূল বাণিজ্য হার কি সবসময় লাভজনক হয় দেশের জন্য? এটি একটি বিতর্কিত বিষয়। তো সবসময় অনুকূল বাণিজ্য হার যে সবসময় লাভজনক হবে এমন কথা নয়। যে সকল কারণে অনুকূল বাণিজ্য সবসময় লাভজনক নয় তা হচ্ছে রপ্তানি পণ্যের উপর যখন শুল্ক আরোপ করা হয়, রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপ করলে রপ্তানি মূল্য বেড়ে যায়। রপ্তানি মূল্য বেড়ে গেলে রপ্তানির দাম বেড়ে যায়। তো রপ্তানির উপর শুল্ক আরোপ করলে বাণিজ্যের হার অনুকূল, রপ্তানির মূল্য বেড়ে যায় এবং রপ্তানির উপর শুল্ক আরোপ করে বাণিজ্যের হার অনুকূলে নিয়ে আসার চেষ্টা করা হয়। কিন্তু তখন রপ্তানির পরিমাণটা হ্রাস পায়, রপ্তানির পরিমাণটা হ্রাস পায়। আবার রপ্তানি হ্রাস পেলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হতে পারে। সুতরাং রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপ করলে রপ্তানির মূল্য বৃদ্ধি পায়। তো রপ্তানির মূল্য বৃদ্ধি পেলে রপ্তানির পরিমাণ হ্রাস পায় এবং রপ্তানির পরিমাণ হ্রাস পেলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাঘাত ঘটতে পারে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমদানি শুল্ক এবং বাণিজ্য হার। আমদানি পণ্যের দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো আমদানির শুল্ক আরোপ করা, যার ফলশ্রুতিতে আমদানির পরিমাণ স্বাভাবিকভাবে হ্রাস পায়। তাছাড়া বাণিজ্যিক সংকোচনের অন্যতম কারণ হলো আমদানির শুল্ক আরোপ করা, আর তখনই লাভের পরিমাণ কমে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্যের সংকোচন ঘটে, যা দেশের জন্য মঙ্গলজনক। অর্থাৎ আমদানি শুল্ক আরোপ করার ফলে আমদানি হ্রাস পায়, তখন লাভের পরিমাণ কমে যায়, যা দেশের জন্য মঙ্গলজনক। সুতরাং আমরা বলতে পারি যে আমদানি পণ্যের দাম বৃদ্ধির অন্যতম যে প্রধান কারণটা হচ্ছে যে আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়। যার এই আমদানি পণ্যের উপর যখন শুল্ক আরোপ করা হয় তখন ফলশ্রুতিতে আমদানির পরিমাণ স্বাভাবিকভাবে কমে যায়, হ্রাস পায় এবং বাণিজ্যিক সংকোচনের অন্যতম কারণই হচ্ছে আমদানি পণ্যের উপরে শুল্ক আরোপ করা। আর তখনই লাভের পরিমাণ কমে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সংকোচন ঘটে, যা দেশের জন্য মঙ্গল। এরপর রপ্তানি দ্রব্য উৎপাদনের প্রভাব। আমরা জানি রপ্তানি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে রপ্তানিকারক অত্যন্ত যত্নবান হয়, কারণ তার পণ্যের মান উন্নত হবে এবং এই পণ্যটি বিদেশে যাবে এবং বিদেশি ক্রেতারা এই পণ্যটা বিদেশি পণ্যেরা এই পণ্য ক্রয় করবে এবং সেই দেশের বাজার সম্প্রসারিত হবে। এটি হলো রপ্তানিকারকের মূল উদ্দেশ্য এবং ওই দেশের সরকারের উদ্দেশ্য, এবং রপ্তানি পণ্যের মান সবসময়ের জন্য উন্নত করা হয়। সুতরাং রপ্তানি পণ্যের মান যখন উন্নত করার ক্ষেত্রে রপ্তানিকারকরা যত্নবান হয়, তবে কোনো কারণে যদি রপ্তানির জন্য উৎপাদিত পণ্য সামগ্রীর ব্যাপারে রপ্তানিকারকের প্রতিকূল মনোভাব সৃষ্টি হয়, এই প্রতিকূল মনোভাব কিন্তু বৈদেশিক বাণিজ্যের জন্য কখনোই লাভজনক বা মঙ্গলজনক নয়। আর উৎপাদিত পণ্যের ব্যাপারে কোনো এরূপ মনোভাব সৃষ্টি হলে স্বাভাবিকভাবেই উৎপাদনের ব্যয়ের পরিমাণ হ্রাস পেয়ে ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে এবং রপ্তানির পরিমাণও কমে যাবে। এই অবস্থায় একটি দেশের বাণিজ্য অনুকূল হার কোনো অবস্থাতেই লাভজনক হতে পারে না। আর একটা বিষয় হচ্ছে লেনদেনের ভারসাম্যের দীর্ঘকালীন ঘাটতি। লেনদেনের ভারসাম্যের দীর্ঘকালীন ঘাটতি লক্ষ্য করা গেলে মুদ্রার বাণিজ্যিক হার একটি দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। সর্বোপরি একটি দেশের এই অবস্থা বিরাজ করলে মুদ্রার অবমূল্যায়ন লক্ষ্য করা যায়। আরেকটা বিষয় হচ্ছে উৎপাদন কমিয়ে বা রপ্তানি কমিয়ে বাণিজ্য হারকে উন্নত করা যায়, কিন্তু এটা অর্থনীতির জন্য কাম্য নয়। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন রপ্তানি যোগ্য শিল্পের আয়তনের সংকোচন। কখনো কখনো বাণিজ্য হারের উন্নয়নের ফলে রপ্তানির পরিমাণ হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ কখনো কখনো বাণিজ্য হারের উন্নয়নের ফলে রপ্তানির পরিমাণ হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে রপ্তানি কার্যে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠান আয়তনে ছোট হয় এবং সংকুচিত হয়ে থাকে। শিল্প প্রতিষ্ঠানে এরূপ সংকুচিত হওয়ার কারণে শ্রমিক, কর্মচারী বা কর্মকর্তাদের সংখ্যা হ্রাস পায়, ফলে বেকার সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। এই পরিস্থিতি নিঃসন্দেহে একটি দেশের অনুকূল বাণিজ্যের জন্য কাম্য হতে পারে না। যাই হোক, আমরা অনুকূল বাণিজ্যের হার কি সবসময় লাভজনক কিনা আমি সে বিষয়ে জানলাম। যেমন রপ্তানির উপর শুল্ক আরোপের একটি বিষয়, আমদানি ও শুল্ক বাণিজ্যের হারের কথা বলা হয়েছে, দ্রব্য উৎপাদনের প্রভাবের কথা বলা হয়েছে এবং লেনদেনের ভারসাম্য দীর্ঘকালীন
যদি ঘাটতি লক্ষ্য করা যায় তাহলে অনুকূল বাণিজ্যের হার একটা দেশের জন্য কখনোই ভালো হয় না। উৎপাদন এবং রপ্তানি কমিয়ে বাণিজ্য হারকে উন্নত করা যায়, কিন্তু এটি অর্থনীতির জন্য ভালো না। আমরা এখন নেক্সট ক্লাসের দিকে নেক্সটে যাব। বাংলাদেশে বাণিজ্যের ঘাটতির কারণ ও প্রতিকার। কেন বাণিজ্যের ঘাটতি হবে? এখানে অনেকগুলো কারণ আছে, গুটি কয়েক কারণ আলোচনা করা হয়েছে, আমি বিস্তারিত তোমাদের এখানে আলোচনা করছি, তোমরা বইতে দেখে নেবে। পাট ঘাটতির প্রধান বাণিজ্যিক ভারসাম্যের ঘাটতির প্রধান কারণ, কতগুলো কারণ, প্রধান কারণগুলো আমি আলোচনা করেছি, এখানে বুলেট আকারে দেওয়া হয়েছে এবং আমি বিস্তারিত আলোচনা করব, তো তোমরা বইতে এই বাকিগুলো দেখে পড়ে নেবে। আমরা প্রথম যে ঘাটতির কারণ, পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা আছে। বর্তমান বিশ্বে সিনথেটিক সামগ্রীর পাটের বিকল্প সিনথেটিক ফাইবার আবিষ্কৃত হওয়ার পর থেকে বিদেশে পাট এবং পাটজাত দ্রব্যের চাহিদা ব্যাপক পরিমাণে কমে গেছে, যার কারণে আমাদের বাণিজ্যের ভারসাম্যের ঘাটতি দেখা দিচ্ছে। তাহলে আমরা আমাদের দেশ স্বাধীনোত্তরকালে এবং স্বাধীনতা পরবর্তী কালেও আমাদের দেশে প্রচুর পরিমাণে আমরা যে বৈদেশিক মুদ্রার সিংহভাগ আমরা অর্জন করতাম পাট এবং পাটজাত দ্রব্য থেকে, কিন্তু বর্তমানে পাটের বিকল্প সিনথেটিক ফাইবার আবিষ্কারের কারণে পাটের বিকল্প এগুলো ব্যবহৃত হচ্ছে, যার কারণে বিদেশে পাট এবং পাটজাত দ্রব্যের চাহিদা ব্যাপকভাবে কমে যায়, যার কারণে আমাদের রপ্তানি বাণিজ্য ব্যাপক হ্রাস পায় এবং আমরা বৈদেশিক মুদ্রা হারাতে থাকি। আরেকটা বিষয় হচ্ছে কৃষি নির্ভর রপ্তানি। মূলত বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর একটি দেশ। আমাদের দেশের অধিকাংশ মানুষই কৃষক এবং কৃষি থেকে আমাদের যা কিছু আয় হয়। কৃষি প্রধান দেশ হওয়ার কারণে প্রধানত আমাদেরকে কৃষি পণ্যের রপ্তানি করতে হয়, কিন্তু বিদেশে কৃষি পণ্যের চাইতে শিল্পজাত পণ্যের চাহিদা অত্যন্ত বেশি, ব্যাপক। সুতরাং আমরা এই শিল্পজাত পণ্য বিদেশে রপ্তানি করতে পারি না। আমাদের কৃষিজাত পণ্য যেমন পাট, চা, চামড়া, চিনি, পাট, চা, চামড়া, হিমায়িত মাছ, চিংড়ি ইত্যাদি বিষয়গুলি আমরা এই কৃষিজাত পণ্য সামগ্রীগুলো আমরা রপ্তানি করে থাকি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চোরাচালানের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে শিল্পজাত দ্রব্য এমনকি কৃষি পণ্য আমাদের দেশে প্রবেশ করছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যে ভারসাম্যের জন্য ব্যাপক একটি সমস্যা। একদিকে চোরাচালানের মাধ্যমে আমাদের দেশে কৃষিজাত দ্রব্য সামগ্রী প্রবেশ করতেছে, এবং এই কৃষি পণ্য আমাদের কৃষকেরা এই কৃষি পণ্য উৎপাদন করে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, কারণ বাইরে থেকে চোরাচালানের মাধ্যমে কৃষি পণ্যগুলো অল্প দামে দেশে প্রবেশ করায়। নিজের দেশে কৃষি পণ্য চেয়ে বাইরের দেশে কৃষি পণ্যের দাম কম হয়, ক্রেতা সাধারণ ওই পণ্যটাই বেশি, বাইরে চোরাচালান করে বিদেশি পণ্য। আবার শিল্পজাত দ্রব্য সামগ্রীও কিন্তু আমাদের দেশে প্রবেশ করছে চোরাচালানের মাধ্যমে। অনেকে আবার আমদানিকৃত পণ্য সামগ্রী চোরাই পথে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসতেছে। এটি আমাদের বাণিজ্যিক ঘাটতির জন্য ব্যাপক একটি সমস্যা। গুটি কয়েক পণ্য রপ্তানি, আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ এবং শিল্পজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে খুব কম, বিধায় আমরা মাত্র গুটি কয়েক পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করে থাকি। অল্প বিস্তর পণ্য সামগ্রী আমরা বিদেশে রপ্তানি করে আমাদের রপ্তানি পণ্যের সারিতে অধিক পরিমাণে পণ্য সামগ্রী, সাধারণত তৈরি পোশাক, চা, চামড়া, হিমায়িত মাছ, চিংড়ি, এই সমস্ত পণ্য সামগ্রী আমরা রপ্তানি করি, যার কারণে আমাদের বাণিজ্যের ঘাটতি ব্যাপক। এরপরে আরেকটা বিষয় হচ্ছে বাণিজ্যের ঘাটতির কারণ হিসেবে আরেকটা বিষয় হচ্ছে বিলাস দ্রব্য আমদানি, বিলাসবহুল দ্রব্য। আমাদের দেশের মানুষ অত্যন্ত শৌখিন মানুষ, তারা পেটে ভাত না দিলেও গায়ে দামি কাপড় চাপিয়ে মানুষ দেখাতে চায়, যার কারণে আমাদের দেশ বিদেশ থেকে বিপুল পরিমাণে বিলাসবহুল দ্রব্য আমদানি করে।
এই বিলাসবহুল দ্রব্য আমদানি করার কারণে যেটা ঘটে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের ওই আমদানির পিছনে ব্যয় করতে হয়, যার কারণে আমাদের বাণিজ্যের ভারসাম্য আমাদের ঘাটতি দেখা যায়। আর একটা বিষয় হলো যে আমদানি নির্ভর রপ্তানি। আমাদের যে তৈরি পোশাক শিল্প আছে, এই তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় কাপড় আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারি না, যার কারণে এই তৈরি পোশাকের প্রয়োজনীয় কাপড় সুতা আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়। পরে এই সুতা দ্বারা কাপড় তৈরি করা হয়, অথবা ওই কাপড় দ্বারা নতুন করে আমরা তৈরি পোশাক প্রস্তুত করে থাকি। এই এই বিদেশ থেকে আমদানিকৃত এই সমস্ত সুতা এবং কাপড়ের দ্বারা প্রস্তুতকৃত পোশাক পুনরায় রপ্তানি করে থাকি, যার ফলে আমাদের আমদানি ব্যয় একসময় বেড়ে যায় এবং ওই তৈরি পোশাকের মূল্য বেড়ে যায়, যার ফলে আমাদের বাণিজ্য ঘাটতি দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে অবকাঠামোগত বাধা। আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা খুব একটা উন্নত নয়। তো বর্তমানে সরকার এই পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক দৃষ্টি প্রদান করছে। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধান শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে হবে, অবকাঠামোগত উন্নয়ন চাই। এই অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ব্যাপক হতে, তবে আশার কথা হচ্ছে আমাদের 4 লেন রাস্তা হচ্ছে, আমাদের মেট্রো রেল স্থাপিত হচ্ছে, পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, আমাদের টানেল নির্মাণ হচ্ছে কর্ণফুলীতে। এই সমস্ত কাজ সম্পাদন হয়ে গেলে আমরা আশা করি আমাদের বাণিজ্যিক ভারসাম্য ঘাটতি, প্রতিকার ঘাটতি দূর হয়ে যাবে, অনেকাংশেই দূর হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো শিল্পজাত দ্রব্য আমদানি। আমরা অধিক পরিমাণে আমাদের দেশে আমদানিকৃত পণ্যের শিল্পজাত পণ্যে অধিক পরিমাণে আমদানি করা হয় এবং শিল্পজাত পণ্যের দাম এবং চাহিদা স্থিতিস্থাপক, তাই আমদানির পরিমাণ ও ব্যয় বৃদ্ধি পায়, ফলে বাণিজ্যিক ভারসাম্য ঘাটতি যায়। অর্থাৎ বাংলাদেশে আমদানিকৃত শিল্পজাত পণ্যের দাম বেশি এবং এর দাম বেশি এবং চাহিদাও স্থিতিস্থাপক, তাই আমদানির পরিমাণ এবং ব্যয় বৃদ্ধি পায়, ফলে বাণিজ্যিক ভারসাম্য ঘাটতি হয়। স্বল্প সংখ্যক পণ্য আমরা রপ্তানি করে থাকি, গুটি কয়েক পণ্যের কথা আমি আগে বলছি। আর একটা যে আমাদের উৎপাদিত যে পণ্য সামগ্রী আছে, রপ্তানি পণ্যের মান, আমাদের এই রপ্তানি পণ্যের মান সাধারণত নিম্নমানের হয়ে থাকে। কিছু কিছু পণ্য বাদে, যেমন ঔষধ, জাহাজ নির্মাণ শিল্পের, এগুলোর মান অত্যন্ত উন্নত মানের। এছাড়া অন্যান্য পণ্য সামগ্রীগুলো রপ্তানির উৎপাদিত পণ্য সামগ্রীর মান নিম্নমানের। এই নিম্নমানের পণ্য সামগ্রী বিদেশি ক্রেতারা ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে, ফলে আমাদের বাণিজ্য ভারসাম্য দেখা দেয়। এছাড়া খনিজ পদার্থ আমাদের অধিক পরিমাণে আমদানি করতে হয়। বুলেটের মধ্যে সবগুলো আমি লিখি নাই, যার কারণে বিস্তারিত কথা বলছি। খনিজ পদার্থের আমদানি করতে হয়। বাংলাদেশের শিল্প উন্নয়নের জন্য বিদেশ থেকে কয়লা, লৌহ এবং তেল জাতীয় দ্রব্যাদি আমাদের আমদানি করতে, এতে করে প্রচুর পরিমাণের আমদানি ব্যয় আমাদের বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে, ফলে আমাদের বাণিজ্যের ভারসাম্য দেখা দেয়। এরপরে বহু পণ্য আমদানি। আমাদের দেশের মূলত এত বেশি বিদেশ থেকে আমাদেরকে পণ্য সামগ্রী আমদানি করতে হয় যে আলপিন থেকে মোটর গাড়ি ইঞ্জিন সহ, একটা আলপিন থেকে মোটর গাড়ি ইঞ্জিন সহ এই সমস্ত জিনিসই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এত বেশি পরিমাণ পণ্য সামগ্রী বিদেশে আমদানি করার কারণে আমাদের বাণিজ্যের ঘাটতি দেখা দেয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো বিদেশি পণ্য প্রীতি। আমরা সাধারণত বিদেশি পণ্য যত ভালো মানেরই হোক না কেন, আমাদের মধ্যে এরকম একটা মনোভাব কাজ করে যে বিদেশি পণ্য মানে ভালো পণ্য, অথচ আমাদের দেশের উন্নত মানের পণ্য সামগ্রী, অনেক উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে। এই সমস্ত পণ্য সামগ্রী আমরা ব্যবহার না করে আমরা অধিক মূল্য দিয়ে বিদেশি পণ্য সামগ্রী ক্রয় করে থাকি, যার কারণে দেশীয় যে পণ্য সামগ্রীগুলো আছে সেগুলো বাজারে
তেমন চলে না। বিদেশি পণ্য প্রীতির কারণে বিদেশ থেকে আমদানিকৃত অধিক পরিমাণে পণ্য সামগ্রী বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়, এবং এই আমদানির কারণে আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, ফলে আমাদের বাণিজ্যের ঘাটতি দেখা দেয়। যা হোক, আমরা মোটামুটি এই বাণিজ্যের ঘাটতির কারণগুলো আলোচনা করলাম। আরো দু একটি কারণ আছে, তোমরা বইতে দেখে নিবে। এরপরে আমরা আলোচনা করব এই বাণিজ্য ঘাটতির কারণের প্রতিকার কি, কিভাবে আমরা বাণিজ্য ঘাটতি দূর করতে পারি। প্রথম কারণ হচ্ছে আমাদেরকে এই প্রতিকার বাণিজ্যিক ভারসাম্যের ঘাটতি দূর করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে হচ্ছে উৎপাদন। আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। কি উৎপাদন বৃদ্ধি করতে হবে? আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আমরা ব্যবহার করি এবং যে সমস্ত পণ্য সামগ্রী আমদানির উপর আমরা নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমিয়ে এই নির্ভরশীল পণ্য সামগ্রী আমাদের দেশে অধিক পরিমাণে উৎপাদন করতে হবে, এবং ওই সমস্ত উৎপাদন করতে হবে ওই সমস্ত পণ্য সামগ্রী যার প্রতি আমরা বেশি নির্ভরশীল, সেগুলো সেই সমস্ত পণ্য আমদানির উপরে কোটা বা শুল্ক আরোপ করতে হবে। ফলে আমাদের বাণিজ্য সামগ্রী, আমাদের এই জাতীয় পণ্য সামগ্রী, আমদানি নির্ভর পণ্য সামগ্রী যখন উৎপাদন বৃদ্ধি পাবে এবং এই আমদানি নির্ভর পণ্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমরা যদি এই সমস্ত পণ্য সামগ্রীর উপর কর আরোপ করতে পারি বা শুল্ক আরোপ করি বা কোঠা আরোপ করি, তাহলে আমাদেরকে আমরা দেশীয় পণ্য যা উৎপাদন হবে দেশীয় পণ্য সামগ্রী আমরা ব্যবহার করব এবং আমাদের বাণিজ্য ভারসাম্য অনুকূলে আসবে এবং এই ঘাটতি দূর হবে। অর্থাৎ আমাদেরকে আমদানি নির্ভর পণ্য সামগ্রী অধিক পরিমাণ উৎপাদনের উপরে অত্যধিক যত্নশীল হতে হবে। এরপরে অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি আসছে। আমাদের রপ্তানি আয় বৃদ্ধির জন্য বাংলাদেশকে অবশ্যই বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন না করলে কখনোই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নিরবিচ্ছিন্ন গ্যাসের সরবরাহ এবং পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই বিষয় মাথায় রেখেই আমাদের এই অবকাঠামোগত উন্নয়ন করলে আমাদের বাণিজ্য ভারসাম্যের ঘাটতি কমে আসবে। আরেকটি বিষয় হলো চোরাচালান রোধ। আমাদের উৎপাদিত পণ্য যাতে চোরাচালানে বিদেশে না যায় বা পাচার হতে না পারে, বিদেশ থেকে যাতে অপ্রয়োজনীয় পণ্য সামগ্রী আমাদের দেশে প্রবেশ করতে না পারে, এই জন্য কঠোর হস্তে চোরাচালান রোধ করতে হবে। চোরাচালানের মাধ্যমে যখন আমাদের দেশে উৎপাদিত পণ্য সামগ্রী যখন বিদেশে যায় বা বিদেশ থেকে অপ্রয়োজনীয় পণ্য সামগ্রী আমাদের দেশে আসে, যার ফলে আমাদের বাণিজ্য প্রতিকূলতার সৃষ্টি হয়। অবশ্যই এই চোরাচালানকে অবশ্যই প্রতিহত করতে হবে এবং কঠোর হস্তে চোরাচালান বন্ধ করে দিতে হবে। এরপর হচ্ছে শিল্পজাত দ্রব্য উৎপাদন বৃদ্ধি। আমাদের দেশে শিল্পজাত দ্রব্য উৎপাদন নেই। আমরা অধিকাংশ শিল্পজাত দ্রব্য, যেহেতু শিল্প কারখানা আমাদের দেশে কম, স্বাধীনতা উত্তরকালে আমাদের দেশে শিল্প কারখানা তেমন বিকাশ ঘটে। পাকিস্তানরা তো সারা 25 বছর আমাদের শোষণ নির্যাতনই করে গেছে, তারা এদেশে কোনো ভারী শিল্প কারখানা স্থাপন করেনি। যে শিল্প কারখানাগুলো ছিল, সেই শিল্প কারখানাগুলো তারা স্বাধীনতা যুদ্ধের সময় এই সমস্ত ধ্বংস করে দিয়েছে। যার কারণে আমাদের এই শিল্প কারখানার জন্য যেটুকু আছে তো শিল্পজাত দ্রব্য সামগ্রী অধিক পরিমাণে আমদানি করতে হয়। এই শিল্পজাত দ্রব্য অধিক পরিমাণে আমদানি না করে আমাদেরকে এই শিল্পজাত সহায়ক দ্রব্য সামগ্রী অধিক পরিমাণে উৎপাদন বৃদ্ধি করলে আমাদের বাণিজ্য ভারসাম্য ঘাটতি দূর হয়ে যাবে। এবং এছাড়া আরেকটি বিষয় হচ্ছে রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ। আমাদের অবশ্যই রপ্তানি বাণিজ্যের রপ্তানি বাণিজ্য উন্নয়ন সম্প্রসারণ করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কুটির শিল্পের উন্নয়ন। আমাদেরকে কুটির শিল্পের উন্নয়নে এগিয়ে যেতে হবে। কুটির শিল্প ছিল একসময় আমাদের দেশের সবচেয়ে